বাল্যকালে তারানাথ কৈখালি মাঠে বসে একদিন একটা অদ্ভুত কালো রঙের কাককে দেখতে পায়। সেই অদ্ভুত কাকটা তারানাথকে হঠাৎ করে আক্রমণ করে বসে। সেই আক্রমণ থেকে তারানাথকে যে কে বাঁচিয়ে দিয়ে যায় তা সে বুঝতে পারে না। বহু বছর পরে আরও একবার তারানাথের উপরে সেই অদ্ভুত কাক আক্রমণ করে, আর তখন তাকে সেই বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে যায় এক সাধু। কিন্তু সেই সাধু আসলে কে ছিল, আর সেই কাক তারানাথের উপর আক্রমণ করছিল কেন? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। তোমাদের নিশ্চয়ই সেই 3টে কাকের গল্প মনে আছে। সেই যেবার আমি সদ্য বিয়ে করে শহরে এসে নিজের ব্যবসা খুলে বসেছি, সে ব্যবসা আমার আর পোষার জমে না। সারাদিন যদি একটা কুষ্টি বিচার কিংবা হাত দেখার খদ্দের জোটে তাহলেই আমি বলতে যাই, কিন্তু আমার ভাগ্যে সেটাও জোটে না। বউকে নিয়ে নতুন শহরে এসে সেবার যে কি বিপদে পড়েছিলাম তা তোমাদের বলে বোঝাতে পারবো না। সংসার ধর্ম আর সাধনার পথ যে এক নয় তা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। সাধনার পথে কোনো কিছু ভাবার প্রয়োজন হয় না। যখন যেখানে ইচ্ছে চলে গেলাম, কেউ খেতে দিলে খেলাম, না দিলে পড়ে থাকলাম। বৃষ্টি শীত সব কিছু উপেক্ষা করে দিনরাত কাটিয়ে দিতাম। যখন যা ইচ্ছে হলো করে বসলাম। কখনো সাধনা করলাম, কখনো সাধনা না করে পথে পথে ঘুরলাম। সেখানে আমার বলার মতো কেউ নেই, কোনো দায়িত্ব নেই, কিচ্ছু নেই। কিন্তু সাধনার চেয়ে সংসার ধর্ম বড় কঠিন। সংসারে অনেক কিছু মাথায় রাখতে হয়। ঘরে চাল নেই, নুন নেই, আলু নেই, সময় মতো খাওয়া না জুটলে সে আরও সমস্যা। তারপর বাড়ির টুকিটাকি আরও জিনিসপত্রের জন্য অর্থ প্রয়োজন হয়। তারপর যদি অসুখ বিসুখ করে বসে তাহলে তো আরও বিপদ। সেবার বউকে নিয়ে শহরে এসে চরম বিপদের সম্মুখীন হয়েছি। মাথা থেকে সাধনার ভূত নামতে শুরু করেছে সবে। তাও প্রতিদিন বাড়ির দাওয়ায় বসে থাকি যদি খদ্দের জোটে। সেই সময় এক অদ্ভুত লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তার গল্প তোমরা শুনেছ, সেসব এখন আর বলছি না। তবে সেই 3টে কাক আমার চরম দুঃসময়ে এসে আমার যা দুঃখ ঘুচিয়ে গিয়েছিল সে কথা আমি বলবো না। সেই টাকায় মুদির দোকানের ধার শোধ করে বেশ কয়েকদিন চালাতে পেরেছিলাম। কিন্তু এবার যেটা বলবো সেটা অন্য একটা গল্প। এটাও কাকের গল্প। আমার যতদূর মনে হয় সেই 3টে কাককে পাঠিয়েছিলেন মধুসুন্দরী দেবী নিজে। কারণ তিনি বলেছিলেন আমার কখনোই ভাত কাপড়ের অভাব হবে না, আর তার সেই কথা রাখার জন্য সেই 3টে কাক টাকা আমার কাছে নিয়ে এসেছিল। কিন্তু জীবনে আরও একবার আমি একটা কাকের পাল্লায় পড়েছিলাম। সেটা বড় ভয়ানক, বুঝলে? সেই কথা আজ স্পষ্টভাবে মনে আছে। যে সময়ের কথা বলবো তখন আমার সাথে কৈখালির মাঠে কাল ভৈরবের দেখা হয়নি। মনের মধ্যে কোথাও বেরিয়ে পড়ার কিংবা সাধনার একটা ইচ্ছে সবে জাগতে শুরু করেছে। মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াতে ইচ্ছে হতো। তবে সেই আমাদের গ্রামের সাধুর সাথে দেখা হয়ে গেছে। না, একটু বোধহয় ভুল বললাম। তখন কাল ভৈরবের সাথে আমার দেখা হয়ে গেছে, তবে বাড়ি থেকে কখনো বেরিয়ে পড়িনি। বেরিয়ে পড়ব করছি এমন একটা ভাব। মনের মধ্যে সবসময় যেন একটা চঞ্চলতা লেগেই থাকে। কোনো কিছুতেই মন বসে না। মনে হয় বাড়ি থেকে বেরিয়ে পড়ে দূরে কোথাও চলে যায়, যেখানে আমার চেনা কেউ থাকবে না। আর তাছাড়া সাধনার প্রতি একটা আকর্ষণ তীব্রভাবে অনুভব করতে পারি। বারবার মনে হয় কোনো সমস্যা নেই, কোনো সাধুর সাথে বসে তার সাধনা দেখি, তার সাথেই গোটা জীবনের বাকিটা কাটিয়ে দিই। বাড়ির প্রতি মন নেই, কেমন যেন একটা ভাব
আমায় সব সময় আচ্ছন্ন করে রাখে, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সে যাই হোক, একদিন বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পিছনে সেই মাঠে গিয়ে বসেছি। এখানে আমি মাঝে মাঝেই চলে আসি যখন খুব মন খারাপ হয়, কিংবা দূরের কোনো একটা আকর্ষণ আমায় প্রবলভাবে ডাকে। তখন তো বাড়ি থেকে বেশি দূরে আর যেতে পারি না, তাই তখন এখানে। তোমরা হয়তো ভাববে আমি তখন সেই ছোট্ট বয়সে রয়েছি, তা কিন্তু নয়। এই ঘটনা আমার প্রথমবার বাড়ি থেকে বেরিয়ে পড়ার কয়েক মাস আগের কথা। মাঠে গাছের তলায় বসে রয়েছি, এদিক ওদিক তাকাচ্ছি। গাছের তলায় সামান্য ছাওয়া রয়েছে, তাছাড়া গোটা মাঠে রোদ যেন খেলা করছে। সেই রোদের দিকে তাকিয়ে রয়েছি। গাছের উপরের দিকে তাকাতেই দেখতে পেলাম গাছের পাতার ভিতর থেকে আকাশ দেখা যায়। আকাশে রোদ রয়েছে, কিন্তু সাদা পেঁজা তুলোর মতো এখানে ওখানে মেঘও জমে আছে। আমি যেই পাতার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়েছি, অদ্ভুতভাবে সেই সামান্য এতটুকু জায়গা যেন নীল হয়ে আছে। যেন কোনো একটা অদ্ভুত উপায়ে সাদা মেঘের মাঝখানের সামান্য জায়গাটায় মেঘ জমতে পারেনি। আর আমি গাছের ফাঁক দিয়ে ঠিক সেই জায়গাটার দিকেই তাকিয়ে বসেছি। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে কিন্তু আমার অদ্ভুত লাগছিল, কারণ হঠাৎ করেই মনে হচ্ছিল সেই আকাশের সামান্য নীল জায়গাটার মধ্যে দিয়ে যেন আমি কিছু একটা দেখতে পাচ্ছি। আসলে আমি কি দেখতে পাচ্ছি তা বলে বোঝাতে পারবো না। ওই সামান্য পাতার ফাঁক দিয়ে আকাশের যে ছোট্ট জায়গাটুকু দেখা যায়, তার সেখান দিয়ে কেউ যেন আমায় দেখছে। ব্যাপারটা আমি কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম না। আমার অনুভূতি আমায় জানান দিচ্ছিল ওই ছোট্ট জায়গাটার ওপার থেকে ঠিক আমার মতোই যেন আমার দিকে কেউ একটা তাকিয়ে আছে। অথচ আমার চোখের সামনে নীল আকাশের গায়ে একটা কালো বিন্দু ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছি না। ব্যাপারটা বুঝতে পেরেই এই দিনের রোদের আলোর মধ্যেও আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। আগেই বলেছি, তখন আমি সাধনার জগতে পা রাখিনি। সামান্য ইচ্ছে রয়েছে তা মনের ভিতর, তাই এসব ব্যাপারে ভয় পাওয়াটা তখন স্বাভাবিক। কিন্তু এই দিনের আলোয় ওই ভয় আমি পেলাম কি করে, সেটাই আমি বুঝতে পারলাম না। আমি সাথে সাথেই গাছের তলা থেকে বাইরে রোদের মধ্যে বেরিয়ে আসছি। আমার ভয়টা যেন কমে এলো। আমি গাছতলা থেকে বাইরে বেরিয়ে এসে আকাশের গায়ে তাকিয়ে সেই নীল ছোট্ট জায়গাটা খোঁজার অনেক চেষ্টা করলাম। কিন্তু যে গাছের তলায় আমি বসেছিলাম, তার উপরে আকাশের দিকে তাকালে একটা সাদা বড় মেঘ সেই জায়গাটায় ছেয়ে আছে। তার মধ্যে সামান্য নীল জায়গাটা খুঁজে বার করা খুব একটা সহজ নয়। আমি তাও এদিক ওদিক ঘেঁটে চেষ্টা করতে লাগলাম, কিন্তু যখন বুঝতে পারলাম আকাশের সেই মেঘটার মধ্যে ছোট্ট কোনো নীল ফাঁকা জায়গা নেই, তখন আমার কেমন যেন একটু হাসি পেল। অকারণেই আমি ভয় পেয়ে বসেছি। এই দিনের বেলা এখানে ভয়ের কি আছে, হ্যাঁ? এমন ভেবে নিয়ে আবার সেই গাছের তলায় বসলাম। তারপরে আবার গাছের উপরে ঠিক সেই গাছের পাতাটা আমি খুঁজতে লাগলাম, যেখান থেকে একটু আগেই সেই দৃশ্যটা দেখতে পেয়েছি। আমায় বেশি কষ্ট করতে হলো না। আমি মাথাটা গাছের গায়ে হেলান দিয়ে উপরের দিকে করতেই সেই দুটো পাতার ফাঁক দিয়ে মেঘের মধ্যে নীল ছোট জায়গাটা দেখতে পেলাম। আর সেটা দেখতে পেয়েই আমার গোটা শরীর কেমন যেন কেঁপে উঠল। আমি এবার স্পষ্ট দেখতে পাচ্ছি সেই ছোট্ট নীল ফাঁকা জায়গাটার ওপারে কেউ যেন একটা এসে দাঁড়িয়েছে। তোমাদের ব্যাপারটা বললে তোমরা সেইভাবে বুঝতে পারবে না। আসলে আমি কিন্তু বুঝতে পারছিলাম যে ওই জায়গাটার ওপারে কেউ একটা এসে দাঁড়িয়েছে, আর একটা কালো বিন্দু মতো আমি কিছু খুঁজে পাচ্ছি। এই সমস্ত কিছু দেখে চলেছি, এমন সময় আমার আশেপাশে কোথাও যেন কাকের ডাক শুনতে পেলাম। কাকের ডাক শুনতে পাওয়ার সাথে সাথেই আমার চোখের সামনে যেন কি একটা হয়ে গেল।
প্রথমে আমার চোখের সামনে সামান্য সময়ের জন্য ঝাপসা, তারপর আবার স্বাভাবিক হয়ে গেল। আমি তাকিয়ে দেখলাম আকাশের গায়ে সেইখানে সাদা মেঘের মধ্যে কোনো ফুটো নেই, কোনো নীল আকাশ আমি দেখতে পাচ্ছি না। সাদা পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে। কাকের শব্দটা কিন্তু আমি একবারই শুনেছিলাম। ব্যাপারটা এক মুহূর্তের থেকেও অনেক কম সময়ের মধ্যে ঘটে গেল। আমি চারপাশে তাকিয়ে কিন্তু কোথাও কোনো কাক দেখতে পেলাম না। এই দিনের বেলায় মাঠের মধ্যে চারপাশে স্পষ্টভাবে দেখা যায়, বহু দূর পর্যন্ত তাকিয়েও যখন আমি কাককে দেখতে পেলাম না, আর যখন আমি ভাবতে শুরু করেছি আমি বোধহয় মনের ভুলে কাকের ডাক শুনেছি, ঠিক তখনই আমার গাছের উপর থেকে সেই কাকটা আবার ডেকে উঠল। সেই কাকের ডাক অতি সাধারণ কাকের মতো নয়, সে ডাক একটা কেমন রুক্ষ, কেমন কর্কশ। আমি গাছের উপর তাকাতেই গাছের ডালে বসে থাকা কাকটাকে দেখতে পেলাম, কিন্তু এত বড় কাক আমি এর আগে দেখিনি। কাকটার গোটা শরীর কেমন যেন কালো কুচকুচে, আর তার দুটো চোখ কেমন যেন সাদা। কাটা ঠোঁট দুটো খুলে হাঁ করে যখন আমার দিকে তাকিয়ে ডাকছে, তখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার মুখের ভেতরটা টকটকে লাল, যেন মনে হচ্ছে মুখের ভেতর অনেকটা রক্ত সে জমা করে রেখে দিয়েছে। এই এক্ষুনি তার গাল ঠোঁট বেয়ে রক্ত নিচে গড়িয়ে এসে পড়বে। ব্যাপারটা দেখার সাথে সাথে একটু আগে যে ভয়টা আমি পেয়েছিলাম, সেটা আবার আমার সারা শরীর বেয়ে উঠতে শুরু করলো যেন। আমি বুঝতে পারছিলাম ওই কাকটা কোনো সাধারণ কাক নয়। তন্ত্রমন্ত্র সাধনার পথ নিয়ে আমার কৌতূহল আমায় অনেক কিছু বুঝিয়ে দিয়েছিল। তাছাড়া সেই সাধক আর কাল ভৈরবের সাথে দেখা হওয়ার পর থেকে আমি নিজেও কেমন যেন অনেক কিছুই বুঝতে পারতাম। তার কিন্তু কোনো সঠিক কারণ ছিল না। এই কাকটাকে আমার মাথার ঠিক উপরে দেখতে পাওয়ার পর থেকেই আমার মনের ভিতর কেমন একটা অদ্ভুত অনুভূতি শুরু হলো। আমি বুঝতে পারছিলাম এই দুপুরবেলা চারপাশে রৌদ্রোজ্জ্বল মাঠের মধ্যে আমার মাথার উপরে যে কাকটা এসে বসেছে, সে সাধারণ কেউ নয়। অতি সাধারণ কোনো কাক হলে তার এমন বেশভূষা হতে পারত না। তার দুটো সাদা জলজলে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে যেন আমাকে দেখছে। আমি কাকটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলাম। তারপর কাকটা আবার ডাকতে ডাকতে হঠাৎ করে গাছের উপর থেকে নেমে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। গাছটা খুব বেশি বড় নয়, তাই একবার ডানা ঝাপটে এসে আমার গায়ের উপরে পড়তেই আমি বুঝতে পারলাম তার ডানাগুলো সাধারণ কাকের চেয়ে অনেক বড়। সে আমার গায়ে ঝাঁপিয়ে পড়ে কিন্তু আমার হাতে প্রথমে একটা ঠোক্কর দিল। সেই ঠোক্করের ফলে যে আমার হাতে ক্ষত হলো, তার সাথে দেখতে পেলাম আমার হাত দিয়ে রক্ত নিচে পড়ছে। আমি হাতের ব্যথায় এক হাত দিয়ে অন্য হাতটা চেপে ধরার জন্য মাথা নিচের দিকে নামিয়েছিলাম, আর সেই ফাঁকে কাকটা যেন কোথায় উড়ে চলে গেল। আমি সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম খোলা মাঠের উপর দিয়ে রৌদ্রোজ্জ্বল দুপুরে কাকটা উড়তে উড়তে এগিয়ে যাচ্ছে। যতক্ষণ কাকটাকে দেখা যায় ততক্ষণ তাকিয়ে থাকবো এমন ভেবে আমি গাছের তলা থেকে উঠে দাঁড়াতেই একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেল। হঠাৎ করেই যেন মনে হলো সেই কাকটাকে কেউ একটা প্রবল ধাক্কায় ছিটকে ফেলে দিল মাঠের মধ্যে। তার সাথেই কাকটার কর্কশ গলায় চিৎকার আর ডানা ঝটপটানোর শব্দ। অবাক হয়ে দেখলাম কাকটা ডানা ঝাপটাতে ঝাপটাতে মাঠের অন্যদিকে উঠতে শুরু করলো। শুধু ওরা নয়, যেন মনে হলো একটা প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে। ব্যাপারটা এত আকস্মিকভাবে ঘটল যে আমি কিছু বুঝে ওঠার আগেই কাকটা মাঠের এক পাশে চলে গেল। আমার মনে হলো হঠাৎ করেই মাঠের মধ্যে কোনো অদৃশ্য কিছু কাকটাকে ওইভাবে ছুঁড়ে ফেলে দিল। তবে সেটা মনে আসার সাথে সাথেই আমি বুঝতে পারলাম এই গোটা মাঠে আমি একা, আর এই গোটা মাঠে যদি অদৃশ্য কোনো একটা শক্তি এসেও দাঁড়ায়, তাহলে সে বুঝতে পারলে আমার
এখানে প্রাণের ভয় রয়েছে। ব্যাপারটা মনে হওয়ার সাথে সাথেই একটা হাত দিয়ে অন্য হাতের ক্ষতস্থান চেপে ধরে আমি দৌড়তে দৌড়তে বাড়ির দিকে যেতে শুরু করলাম। কিন্তু বাড়ির খানিকটা কাছাকাছি আসার পরেই মনে হলো, যদি আমি দৌড়তে দৌড়তে বাড়ি ফিরি তাহলে সেই নিয়ে বাড়িতে একটা সমস্যা শুরু হবে। তাই চুপচাপ শান্তভাবে বাড়ির ভেতরে ঢুকে হাতের ক্ষতস্থানটার দিকে তাকাতেই দেখতে পেলাম, কোথায় ক্ষতস্থান, আমার হাতের একটা জায়গা সামান্য লাল হয়ে আছে। তা ঠিক, একটা ব্যথা আমি অনুভব করতে পারছি, কিন্তু কাকের ঠোক করে যে ক্ষতস্থান হয়েছিল আর যেখান থেকে রক্ত বেরিয়ে এসেছিল তা আমি নিজের চোখে দেখেছি, কিন্তু এখন সেখানে আর কিছুই নেই। তোমরা বুঝতেই পারছো সেই সময় এই ব্যাপারটা আমার কাছে সহজ ছিল না। আর তাছাড়া মাঠে গিয়ে বসার পর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত যা হয়েছে তার সব কিছুই আমার মনে ভয় তৈরি করছিল। আমি ঘরে নিজের বিছানার উপরে গিয়ে শুয়ে পড়লাম। সেদিন রাতেই আমার প্রবল জ্বর এলো, তবে সেই জ্বর কিন্তু পরদিন সকালে কেমন যেন আবার মিলিয়েও গেল। তোমরা জানো, আমার জ্বর হলেই বাবা মা আমায় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এক রাতের মধ্যে জ্বর এসে আবার নেমে যাওয়ায় ব্যাপারটা তারা সেইভাবে বুঝতে পারেনি। পরদিন সকালে মা একবার জিজ্ঞাসা করেছিল, কাল রাতে তোর গা আবার গরম দেখলাম। আমি ব্যাপারটা তেমন কিছু বলিনি, তবে সকালে আর জ্বর না থাকায় ব্যাপারটা নিয়ে মা আমাকে কিচ্ছু বলেনি। পরদিন কিন্তু আমি বাড়ি থেকে বেরোলাম না। সেদিনের ব্যাপারটা কেমন যেন আমার মনের মধ্যে একটা দাগ কেটে রেখেছিল। আমি সেদিন গাছের তলায় বসে কি দেখতে পেলাম, আর সেই অদ্ভুত কাকটাই বা কোথা থেকে এলো। ভাবতে ভাবতে আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখলাম, যেখানে কাকটার ঠোক্কর লেগেছিল তার কোনো চিহ্ন মাত্র নেই, তবে জায়গাটা কেমন লাল হয়েছে। তবে আগের দিনের মতো ব্যথা কিন্তু নেই। দুদিন এইভাবেই কেটে গেল। আমি যেন আস্তে আস্তে আবার সব কিছু ভুলে যেতে লাগলাম, যেমনটা হয় আর কি। একটা ব্যাপার নিয়ে বেশিক্ষণ তো মনের মধ্যে চেপে রাখা যায় না, সেরকমই ব্যাপারটা। আস্তে আস্তে আমি ভুলেই গেলাম। আবার একদিন দুপুরে তেমনই বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে সেই গাছতলার মাঠের দিকে যাওয়ার আগেই কিন্তু আগের দিনের ব্যাপারটা মনে পড়ে গেল। আমি মনে মনে স্থির করলাম মাঠে আর যাব না, তার বদলে গ্রামের দিকে যেতে শুরু করলাম। গ্রামের দিকে একা একা হেঁটে চলেছি, অনেক দিন গ্রামের এদিকে আসা হয়নি। তাই মনে মনে ভেবেছিলাম গ্রামের এদিকে একটু ঘুরে বেড়াবো, তারপর বিকেল হওয়ার আগেই বাড়ি ফিরে যাব। গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে গ্রামের বাইরের দিকে এসে পড়েছি। এদিকে একটা ছোট্ট বিল মতো রয়েছে। বিলের ধারে শান্ত জল রোদের আলো পড়ে চকচক করছে। সেই বিলের সামনে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে দেখে চলেছি। মনটা বেশ শান্ত হয়েছে। একটু আগেই অবশ্য সেই দিনের কথা মনে পড়ে যাওয়ায় একটু অশান্ত হচ্ছিল, তবে বিলের জলের সামনে এসে দাঁড়াতেই বিলের জলে হাঁসের দল ঘুরে ফিরে যাচ্ছে দেখতে দেখতে মন শান্ত হয়ে এসেছিল। হঠাৎ করেই আমার কানের পাশ দিয়ে কি যেন একটা উড়ে সামনের বিলের জলে গিয়ে পড়ল। আমি সামনের দিকে তাকিয়ে দেখতে পেলাম সেই কাকটা। কাকটা ছুটে গিয়ে জলের মধ্যে পড়ে একটা হাঁসের গলা অদ্ভুতভাবে কামড়ে ধরেছে। কিন্তু এমনটা হয় না, কাককে কখনো আমি হাঁসকে আক্রমণ করতে দেখিনি, আর অমনভাবে ঠোঁট দিয়ে হাঁসের গলা কামড়ে ধরতেও দেখিনি। ব্যাপারটা দেখে আমি ভয়ে ছিটকে কিছুটা পিছনে সরে এলাম। জলের মধ্যে হাঁসের দল ততক্ষণে লাফালাফি শুরু করে দিয়েছে। যে হাঁসটার গলা কামড়ে ধরেছিল সে বীভৎসভাবে চিৎকার করছে। একটা হাঁসের ডাকের শব্দে চারপাশটা ভরে উঠেছে। আমি দেখতে পাচ্ছি কাকের ঠোঁটের কামড়ে হাঁসের গলা বেয়ে টাটকা রক্ত নেমে জলের মধ্যে পড়ছে।
সেই দৃশ্যটা তোমাদের বলে বোঝাতে পারবো না। হাঁসটা এত জোরে ছটফট করছে যে কাকটাকে নিয়ে মাঝে মাঝে জলের ভিতরে ঢুকে যাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যেই ওপরে উঠে আসছে। কিন্তু শত প্রচেষ্টাতেও সেই কাকটা হাঁসটার গলা ছাড়ছে না। বাকি হাঁসগুলো ততক্ষণে ভয়ে ঝাঁপাঝাঁপি করতে করতে দূরে সরে এসেছে। জলের মাঝখানে সেই কাক আর হাঁসের একটা অদ্ভুত যুদ্ধ আমি দেখে চলেছি। আমার গোটা শরীর জুড়ে কেমন যেন একটা কাঁপুনি শুরু হয়ে গিয়েছিল এর মধ্যেই। আমি কাঁপতে কাঁপতে কেমন যেন সেই বিলের ধারে বসে পড়লাম। তখনও দুপুর শেষ হয়নি। এই বিলের ধারে গ্রামের মানুষ আসে কিন্তু খুব কম। আমায় ওভাবে বিলের ধারে বসে পড়তে দেখে গ্রামের একজন ছুটে এসেছিল। তারপর আমায় সেখান থেকে তুলে নিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে গেছিল। কিন্তু ওখান থেকে চলে আসার সময় আমি দেখতে পেয়েছিলাম সেই হাঁসটা ততক্ষণে কেমন শান্ত হয়ে জলের মধ্যে নেতিয়ে পড়েছে, আর সেই কাকটা বিলের জলের চারপাশে ঘুরতে কেমন অদ্ভুতভাবে দেখতে পেয়েছিলাম। তারপর আর কিছু মনে নেই। কেমন একটা ঘোরের মধ্যে আমি বাড়িতে ফিরে এসেছিলাম। আমার অবস্থা দেখে মা ভয় পেয়ে গিয়েছিলেন। সেদিন গোটা রাত মা আমাকে বুকের কাছে আগলে রেখে কাটিয়ে দিলেন। সেদিন রাতেও আমার জ্বর এসেছিল, কিন্তু পরদিন সকালে আবার আগের মতোই সব স্বাভাবিক। ততদিনে আমি সামান্য কিছুটা বড় হয়ে গেছি, তাই আমি বুঝতে পারছিলাম আমার চারপাশে কিছু একটা ঘটে চলেছে। আর সেই কাকটা বারবার যে আমার কাছে আসছে, আমায় এমন অদ্ভুতভাবে ভয় দেখাচ্ছে, তার নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তবে সেই কারণ খোঁজার মতো মনের সাহস কিংবা সুযোগ কোনোটাই আমার ছিল না, কারণ এরপর আমায় বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেওয়া হলো। এরপর প্রায় বছর দুয়েক সেই কাকটার দেখা আমি পাইনি। এর মধ্যে অনেক কিছু ঘটে গেল। আমাদের গ্রামে সেই সাধু এলেন, তার সাথে আমি বেশ কিছুটা সময় কাটিয়ে দিলাম। সেই সাধু আমায় দীক্ষা দিতে চায়নি। তিনি বলেছিলেন আমার দ্বারা সাধনা হবে না, আমার জন্য সংসার জীবনে লেখা আছে। তবে কিছু কিছু ব্যাপার আমি জানতে পারবো, আর তাতেই আমার চলে যাবে। আর তার কথাই সত্যি হয়েছিল ভবিষ্যতে। বেশ কয়েকবার সেই সাধুর দেখা আমি অলক্ষ্যে পেয়েছিলাম। মানে আমি বুঝতে পারতাম সেই সাধু আমার চরম বিপদের মুহূর্তে এসে আমায় সাহায্য করে দিয়ে গেল, কিন্তু আমি তাকে সরাসরি কখনোই আর দেখতে পাইনি, মাত্র কয়েকবার ছাড়া। আরও একবার সেই অদ্ভুত কালো রঙের কাকটাকে আমি দেখতে পেয়েছিলাম। একদিন ঘরের মধ্যে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি। জানলা দিয়ে বাইরে তাকালে রোদের আলোয় গাছপালা আর বাইরে অনেক কিছুই দেখা যায়। মনের ভেতর কেমন যেন উদাস উদাস ভাব। মনে হয় বাইরে বেরিয়ে পড়ি, কিন্তু গায়ে সামান্য জ্বর, তাই বাইরে বেরিয়ে পড়তে পারছি না। যদি বাইরে বেরোলে মা দেখে ফেলে তাহলে বকাবকি করবে, তাই জানলার কাছে বসে বাইরেটা দেখে চলেছি। এমন সময় হঠাৎ করে জানলার উপরে এসে বসলো সেই কাকটা। তার এমন হঠাৎ করে আসাতে আমি কেমন যেন ভয় পেয়ে গেছিলাম। আমার একটা হাত জানলার গরাদের উপরে ছিল, আর সেই হাতের উপরেই সে এসে পড়েছে। তার নখের আঁচড়ে আমার হাতে সামান্য একটা আঁচড় পড়ে গেল। সে কিন্তু জানলার কাছে খানিকক্ষণ ওড়াউড়ি করে তারপর এক সময় যেমন হঠাৎ করে এসেছিল তেমন হঠাৎ করেই ফিরে গেল। আমার হাতের উপর তার নখের আঘাতে যে জায়গাটা লম্বা দাগ হয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে একটা লাল রঙের রক্তের দাগ ফুটে উঠতে লাগলো। আমি মুহূর্তের মধ্যে ঘরে গিয়ে একটা কাপড় এনে জায়গাটা মুছে ফেললাম।
কিন্তু তারপরেও দেখতে পেলাম রক্ত বেরিয়ে আছে, আর রক্তের সাথে সামান্য জ্বালাও করতে লাগলো। আমি তখন ঘরের মধ্যে গিয়ে মাকে ব্যাপারটা বলতেই মা ব্যস্ত হয়ে পড়ল। বাইরে থেকে কি যেন একটা পাতা এনে ডলে তার রস আমার হাতের জায়গাটায় দিতে দিতে সামান্য সময়ের মধ্যে জ্বালা পোড়া কমে এলো, আর হাতের রক্তের দাগটাও মিলিয়ে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, এই কাকটা কে? সত্যি বলতে আমি যেন বুঝতে পারছিলাম এই কাকটার সাথে অন্য কিছুর একটা সম্পর্ক রয়েছে। এ অতি সাধারণ কেউ নয়, আমার পিছনে কোনো একটা কারণে পড়েছে, আর এর হাত থেকে অতি সহজে নিস্তার আমি পাবো না। তবে এরপরে কিন্তু আরো বহুদিন পর্যন্ত সেই কাকের দেখা আমি পাইনি। বাইরে বেরিয়ে পড়লে কিংবা সেই মাঠের মধ্যে গিয়ে দাঁড়ালে আমার মনে হতো আজ হয়তো তার দেখা পাবো, আজ হয়তো আবার সে আমার উপর আক্রমণ করতে চাইবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এদিকে ততদিনে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সাধনার পথে। অনেক কিছু জানার, অনেক কিছু করার ইচ্ছে আমায় বাড়ি থেকে বার করে নিয়ে এসেছে। মা বাবা বাড়ির লোকেদের পিছু টান আমায় আটকাতে পারেনি। মনের মধ্যে সে একটা খালি খালি ভাব, সেই একটা অনেক দূরে কোথাও চলে যেতে হবে এমন একটা ইচ্ছে আমায় প্রবলভাবে আকর্ষণ করে একদিন বাড়ি ছাড়া করলো। এখন সেসব ভাবতে বসলে মনে হয় বড্ড দেরি করে বাড়ি ছেড়েছিলাম। আরো আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়ার দরকার ছিল, না হলে যা জানতে পেরেছিলাম তার থেকে হয়তো আরো বেশি কিছু জানতে পারতাম। কিন্তু সাধনা আমার দ্বারা কখনোই সম্পন্ন হয়নি। তবে মধুসুন্দরী দেবীর আশীর্বাদে কিছু পেয়েছিলাম, সেসব কথা তোমরা জানো। বাড়ি থেকে বেরিয়ে দু একজন সাধুর সাথে সাক্ষাৎ হয়েছে। তারা কেউই আমায় দীক্ষা দিতে চায়নি, কারণ তখনও আমার বয়স কম। তাছাড়া আমার নাকি সাধনার পথে বেরিয়ে পড়ার সময় তখনও হয়নি। যে গুরুর কাছে আমি দীক্ষা পেয়েছিলাম তার সাথেও দেখা হয়েছিল। আরও পরে পথে পথে ঘুরে বেড়াই, এই গ্রামে ও গ্রামে, এর বাড়িতে ওর বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে মাঝে মাঝে পথের পাশে সময় কাটাই। রাতেও সেখানেই ঘুমিয়ে থাকি। একদিন এমন রাতে একটা গাছের তলায় শুয়ে কখন ঘুমিয়ে পড়েছি তার মনে নেই। বেশ অনেক রাতে আমার ঘুম ভেঙে যেতেই হঠাৎ করে সামনে তাকিয়ে দেখতে পেলাম আমার সামনে দুটো সাদা ছোট্ট চোখ। আর সেটা দেখতে পেয়েই অনেক বছর আগের সেই কাকটার কথা আমার মনে পড়ে গেল। আর মনে পড়তেই আমার সামনে সেই কাকটা আরো একবার কর্কশ স্বরে ডেকে উঠল। সত্যি ভয় পেয়ে গেছিলাম আমি। অমন অদ্ভুতভাবে রাতের বেলা কাক ডেকে ওঠে না। কাক ডাকে হয় ভোরবেলা, না হলে দিনের বেলা, কিন্তু সেই কাকটা আমার ঠিক মাথার কাছে এসে ডেকে উঠেছে। আমার কেমন যেন মনে হচ্ছিল আমার ঘুম থেকে উঠতে আর একটু দেরি হলে কাকটা আমার চোখে ঠোক্কর মারত। আমি ঘুম ভেঙে উঠছি, কিন্তু কাকটা ডাকতে ডাকতে আমার চারপাশে উঠতে লাগলো। উঠতে উঠতে কাকটা ডানা ঝাপটে বারবার আমার গায়ের উপর ঝাঁপ দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো একটা কারণে সে যেন সফল হচ্ছিল না। আমি ভয়ে একদম কুঁকড়ে গেছিলাম। দুটো হাত চোখের সামনে চাপা দিয়ে কোন রকমে মুখটাকে বাঁচিয়ে চিৎকার করতে লাগলাম, চলে যাও, চলে যাও! কে তুমি? কে তুমি? আমার পিছু নিয়েছো কেন? আমার পিছু নিচ্ছ কেন? আমার কথার উত্তরে আরো একবার সেই কাকের ডাক শুনতে পেলাম। কাকটা প্রবলভাবে আমার গোটা শরীরে ঝাঁপ দিয়ে পড়ে আমায় ঠোকরাতে লাগলো। আমি বুঝতে পারলাম আমার হাতে, পেটে, কপালে নানা জায়গায় ক্ষত তৈরি হয়েছে, আর সে ক্ষত দিয়ে রক্ত বেরিয়ে আসছে। গোটা শরীরে প্রবল যন্ত্রণা। কোনো রকমে সহ্য করে নিয়ে আমি সেখান থেকে উঠে দৌড়তে শুরু করলাম।
আমি ভেবেছিলাম সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেলে হয়তো সেই কাকের হাত থেকে রক্ষা পেয়ে যাব, কিন্তু এর পরে যা ঘটল তাতে আমি আরো অবাক হয়ে গেলাম। আমি দৌড়তে শুরু করতেই বুঝতে পারলাম আমার পিছনে উড়ে আসছে হাজার হাজার কাক। এই রাতের বেলা চারপাশটা যখন কালো অন্ধকার হয়ে আছে, তখন তার মধ্যে দিয়ে আকাশের গায়ে উড়ে উড়ে আসছে হাজার হাজার কাক, আর তাদের ডাকের শব্দে কান পাতা দায়। বাইরে পা দিয়ে দৌড়তে দৌড়তেই বুঝতে পারলাম আকাশে চাঁদের চিহ্ন মাত্র নেই, এমনকি কোথাও কোনো তারাও নেই। একবার আকাশের দিকে তাকাতেই মনে হলো গোটা আকাশটা কালো মেঘে ঢেকে গেছে, আর সাথে সাথেই মনে পড়ল আজ অমাবস্যা। আসলে তিথিটা আমার সঠিকভাবে মনে নেই, তবে এর আগে যে সাধুর সাথে ছিলাম সেই সাধু আজকের দিনের কথা বলেছিলেন। এই অমাবস্যা নাকি এক প্রশস্ত তিথি প্রেতেদের জন্য। কথাটা মনে হতেই আমার বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল। সাথে সাথেই আমি ভেবে বসলাম দৌড়ে গিয়ে গ্রামে কোনো গৃহস্থের বাড়িতে ঢুকে পড়তে পারলে বোধহয় এদের হাত থেকে রক্ষা পেয়ে যাব। কিন্তু আমার কপাল খারাপ ছিল। যেই গ্রামের কাছে আমি আশ্রয় নিয়েছিলাম সেই গ্রামে কোনো মানুষ থাকে না কোনো একটা কারণে। সেই গ্রামের মানুষ বোধহয় গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। আগেকার দিনে যেমনটা হতো, কোনো গ্রামে কলেরা কিংবা কোনো মারণ রোগ দেখা দিলে সেই গ্রামের সবাই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যেত। আমার ভাগ্যে সেটাই হয়েছিল। আমি যেই বাড়িতেই ঢোকার চেষ্টা করি সেই বাড়িতেই বুঝতে পারি জানলা দরজা কিছুই নেই। এই অন্ধকারে বাড়িগুলো যেন শ্মশানের পেটের মতো হাঁ করে দাঁড়িয়ে আছে। আমার মনের মধ্যে জমতে থাকা ভয়টা বাড়তে থাকে। তখন তো আমার কাছে কোনো ক্ষমতাই নেই, দেহবন্ধন না, আমি করতে পারবো না। সে এমন এক বিষম অবস্থা তোমাদের বলে বোঝাতে পারবো না। দৌড়তে দৌড়তে একবার পিছনের দিকে তাকিয়ে যা দেখতে পেলাম তাতে মনের মধ্যে মোমবাতির আলোর মতো জ্বলতে থাকা সামান্য সাহসটুকু যেন নিভে গেল। পিছনে হাওয়ায় দুটো ডানা ভর দিয়ে এগিয়ে আসছে সেই অদ্ভুত কাকটা। সেই কাকটাকে এখন আগের থেকেও বেশি বড় বলে মনে হচ্ছে। তার দুটো ছোট ছোট চোখ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এত দূর থেকেও। তার সাথে তার খুলে যাওয়া মুখের ভিতরের লাল অংশটাও আমি দেখতে পাচ্ছি। ঠিক তার পিছনে আকাশকে কালো করে দিয়ে যেন এগিয়ে আসছে হাজার হাজার আরো কাক। আমি বুঝতে পারলাম যদি আমি দাঁড়িয়ে পড়ি কিংবা কোনোভাবে মাটিতে পড়ি তাহলে আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে। আমি হাঁপাতে শুরু করলাম। হাঁপাতে হাঁপাতে কোনো রকমে দৌড়ে চলেছি। সামনে যত এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে এই অন্ধকার রাতের যেমন শেষ নেই, তেমন এই শ্মশানের মতো গ্রামেরও শেষ নেই। বেশ কিছুক্ষণ দৌড়ে চলতে চলতে হঠাৎ করেই পায়ে কিসের যেন একটা হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। হোঁচট খেয়ে পড়ার ধাক্কাটা সামনে নিয়ে উঠে বসতে যাব, এমন সময় দেখতে পেলাম আমি যাতে হোঁচট খেয়েছি সেটা যেন জীবন্ত কিছু। এই অন্ধকারের মধ্যেও বুঝতে পারলাম যেটায় হোঁচট খেয়ে আমি এইমাত্র পড়ে গেছি সেটা একটা মানুষ। আর সেই মানুষটা এখন মাটির উপর থেকে ঠিক আমার সামনে এসে বসেছে। আর তার সাথে সাথে একটা পচা দুর্গন্ধ আমার নাকে এসে লাগতে শুরু করলো। ততক্ষণে পিছন থেকে আসা সেই কাকেদের দল আমার মাথার উপরে গোল করে ঘিরে চক্কর দিতে শুরু করেছে। আর তাদের ঠিক মাঝখানে ওই বড় কাকটা আমার মাথার উপরে ঘুরতে ঘুরতে কর্কশ স্বরে ডেকে চলেছে। সামনে তাকাতে এবার যা আমি দেখতে পেলাম তাতে আমি আরো ভয় পেলাম। যেই মানুষটা আমার সামনে উঠে বসেছে সেই মানুষটার দুটো চোখ কেমন অদ্ভুত লাল হয়ে আছে, আর তার মুখের ভিতর থেকে কতগুলো সাদা দাঁত যেন বাইরে বেরিয়ে এসেছে। আমি বুঝতে পারছি পচা গন্ধটা আসছে মানুষটার শরীর থেকে।
কারণ সেটা কোনো মানুষ নয়, সেটা একটা পচা গলা মৃতদেহ। কোনো একটা অদ্ভুত শক্তিতে সেই মৃতদেহটা আমার সামনে উঠে বসেছে, আর মৃতদেহটা দুটো হাত তুলে যেন আমাকে ধরার চেষ্টা করছে। মাটিতে পড়ে যাওয়ায় পায়ে সামান্য আঘাত লেগেছিল। সেই আঘাতের ব্যথা ভুলে গিয়ে আর শরীরের এখানে ওখানে কাকের ঠোঁটের ক্ষতে রক্ত বেরিয়ে আসার কথার সমস্ত কিছু যেন এক নিমেষে ভুলে গিয়ে আমি আবার উঠে দাঁড়িয়ে দৌড়তে শুরু করলাম। আমি দৌড়তে শুরু করতেই সেই কাকেদের দল আবার আমার পিছু নিল, আর তার সাথে বুঝতে পারলাম সেই অদ্ভুত শক্তিতে জেগে ওঠা মৃতদেহটাও হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসছে। আমার মাথার ভিতর সবকিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল কেন যে এই গ্রামের গাছের তলায় আমি ঘুমোতে গেলাম, তার চেয়ে হেঁটে এই গ্রাম পেরিয়ে গেলেই বরং ভালো হতো। তো এত বছর ধরে সেই কাকটা আমার পিছনে, আর আজ যখন সে আমার পিছু নিল তখন এই সমস্ত ঘটতে শুরু করেছে আমি বুঝতেই পারলাম না। আর আমি এটাও বুঝতে পারলাম না সেই কাকটা আমার পিছু নিচ্ছে কেন, কেন এমন অদ্ভুত আচরণ করছে আমার সাথে। ছুটতে ছুটতে আরো খানিকটা এগিয়ে গেছি, তখন হঠাৎ মনে হলো আমার থেকে হাত খানেক দূরে সামনে ডান হাতে একটা বাড়ির সামনে কে যেন একটা দাঁড়িয়ে আছে। আমার মনের মধ্যে তখন হাজারটা ভয় চলছিল, তাই আমার মনে হলো এও বোধহয় সে আগের মতন কোনো একটা মৃতদেহ অদ্ভুত কোনো উপায়ে জেগে উঠেছে। আমি তাই সেদিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই একটা গম্ভীর গলার স্বর শুনতে পেলাম। পালিয়ে কোনো লাভ নেই, তুমি ওদের হাত থেকে পালাতে পারবে না, বরং এখানে দাঁড়াও। কথাটা শোনার সাথে সাথে কি হলো আমি বোঝাতে পারবো না, কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন একটা ধাক্কা লাগলো। আমার মনে হলো এই গলার স্বর যেন আমার বহুদিনের চেনা। যে মানুষটা ওখানে এসে দাঁড়িয়েছে সেই মানুষটাকে যেন আমি বহুদিন ধরে চিনি। আর সেটা মনে হওয়ার সাথে সাথেই মনে হলো একটা শুভ অনুভূতিতে চারপাশটা ভরে গেছে। এতক্ষণ ধরে যা হয়ে আসছিল তাতে আমার চারপাশে যে একটা অশুভ শক্তি জেগে উঠেছে তা আমি বুঝতে পারছিলাম, কিন্তু এইমাত্র যেন কোনোভাবে আমার চারপাশে শুভ শক্তির সূচনা হয়েছে। আমি তার কথায় সামান্য থমকে গিয়ে পিছনের দিকে তাকাতেই আকাশের গায়ে উঠতে থাকা সেই কাকেদের দল আর মাটিতে সেই জীবন্ত মৃতদেহটাকে দেখতে পেলাম। কিন্তু সেই কালো ছায়া রাস্তার একপাশ থেকে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালো, আমি ঠিক তার পিছনে। সে তার একটা হাত আকাশের উপরে তুলে দুবার ভন করে ঘুরিয়ে অদ্ভুত স্বরে যেন মন্ত্রোচ্চারণ করতে শুরু করলো। আর সেই মন্ত্রটা উচ্চারণ হওয়ার সাথে সাথেই কাকেদের মধ্যে যেন একটা চঞ্চলতা তৈরি হলো। তারা যেন আরো কর্কশ স্বরে ডাকতে ডাকতে এদিক ওদিক ঘুরতে লাগলো, কিন্তু আমি বুঝতে পারছিলাম তারা আমার দিকে আর আসার চেষ্টা করছে না। তবে এসবের মধ্যেও সেই বড় কাকটা দুবার সেই সাধুর মাথার উপর দিয়ে আমার দিকে আসার চেষ্টা করলো, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম সেই অন্ধকারের মধ্যে সে কোনো কিছুতে একটা ধাক্কা খেয়ে বারবার যেন পিছনের দিকে ছিটকে যাচ্ছে। তারপরেও কিন্তু তার আক্রোশ একদম কমেনি। সে আরো কয়েকবার চেষ্টা করলো, তারপর হঠাৎ করে যেন তাকে কেউ একটা ঝটকায় দূরে সরিয়ে দিল। সে ছিটকে গিয়ে পড়ল সেই কাকেদের দলের মধ্যে, আর তার সাথে সাথে কাকেদের দল ছত্রভঙ্গ হয়ে কয়েক মুহূর্তের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। একটা ধূপ শব্দের সাথে সাথেই বুঝতে পারলাম আমার পিছু পিছু হেঁটে আসা সেই জীবন্ত মৃতদেহ মাটির উপরে পড়ে গেছে। তবে তখনও সেই কাকটা হাওয়ায় উঠতে উঠতে কর্কশভাবে ডেকে চলেছে। তাকে যেন আগের থেকে আরো বড় বলে মনে হতে লাগলো, আর তার দুটো সাদা চোখ যেন আরেকটু বড় হয়ে এসেছে। এবার সেই সাধু যেন চিৎকার করে সামনের দিকে তাকিয়ে বলে উঠলেন, আমি আদেশ করছি,
তোদের, তোরা এখান থেকে চলে যা। ওর কোনো ক্ষতি তোরা করতে পারবি না। ওকে আমি রক্ষা করছি, আমি। চলে যা, চলে যা বলছি। এরপর দেখতে পেলাম সেই কাকটা ছুটে এসে যেন সাধুর উপরে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু তার আগেই সাধুর তুলে ধরা আরো একটা হাত যেন হাওয়ায় ধাক্কা দিয়ে সেই কাকটাকে দূরে সরিয়ে দিল। আমি অবাক হয়ে দেখতে লাগলাম সেই কাকের সাথে সাধুর এই অদৃশ্য যুদ্ধ। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর কাকটা যেন রণে ভঙ্গ দিয়ে পিছনের দিকে উঠতে উঠতে হাওয়ায় মিলিয়ে গেল। এতক্ষণ ধরে যা ঘটে চলেছিল তা আমার মনের মধ্যে ভয়ের সৃষ্টি করেছিল, তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কিন্তু ব্যাপারটা শেষ হয়ে যেতেই আমার সমস্ত ক্লান্তি যেন আমার মধ্যে ফিরে এলো। আমি দাঁড়িয়ে থাকতে না পেরে মাটির উপরেই বসে পড়লাম। স্পষ্ট বুঝতে পারলাম চারপাশে সেই পচা গন্ধটা সরে গিয়ে কেমন একটা অদ্ভুত মিষ্টি গন্ধ জুড়ে এসেছে। সাধু আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলেন, তারপর বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। আমিও চোখ তুলে তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু এই অন্ধকারে তাকে আমি ভালোভাবে চিনতে পারলাম না। সেই সাধু আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, বড় জ্বালিয়েছে না তোকে অনেক বছর ধরে? তোকে এভাবে জ্বালিয়ে আসছে, কিন্তু সুযোগ পাচ্ছিল না বলে তোর ক্ষতি করতে পারেনি। কিন্তু আজকের এই দিনে তুই বাড়ি থেকে কেন বেরোলি? এই অমাবস্যা তিথিতে প্রেতের শক্তি যে অনেক বেশি হয় তা তুই জানিস না? আমার মনের মধ্যে সাহস আস্তে আস্তে ফিরে আসছিল। গোটা ব্যাপারটা যে স্বাভাবিক হয়ে এসেছে তা আমি বুঝতে পারছিলাম। তাই একটু সময় নিয়ে ক্লান্ত গলায় বললাম, আমি তো পথে পথেই ঘুরে বেড়াই, কোনো বাড়িতে আশ্রয় পাইনি দেখে গাছের তলায় শুয়েছিলাম, আর তখনই সেই... কথাটা বলতে গিয়ে আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমার গোটা শরীরে সেই কাক ঠুকরে ঠুকরে ক্ষত করে ফেলেছিল, আর আমার পায়েও সামান্য আঘাত লেগেছিল। আমি সেই জায়গাগুলোতে হাত বোলাতে যেতেই আরও একবার অবাক হলাম। কই, আমার গোটা শরীরে কোনো ক্ষত তো নেই, তবে কয়েকটা জায়গায় সামান্য ব্যথা রয়েছে। সেই কাকটা যেখানে যেখানে ঠোক্কর দিয়েছিল সেখানে সেখানে সামান্য ব্যথা রয়ে গেছে, আর জায়গাটা সামান্য ফুলে আছে। আর পায়ে যেখানে আঘাত লেগেছে সেখানেও সামান্য ব্যথা, কিন্তু কোনো ক্ষতর চিহ্ন মাত্র নেই আমার গোটা শরীরে, কোনো আঁচড়ের চিহ্নও নেই। সাধু যেন আমার মনের কথা বুঝতে পেরে সামান্য হেসে বললেন, যার রক্ষা করার সে রক্ষা করে দিয়েছে, বুঝলি? এখন এখানে বসে থাকিস না, উঠে পড়, আমার সাথে আয়। সাধু প্রথমেই আমায় তুমি বলে সম্বোধন করেছিলেন, আর তারপরে আমায় তুই বলে সম্বোধন করলেন। তবে সেসব ব্যাপার বোঝার মতো মনের অবস্থা আমার তখন ছিল না। আমি ক্লান্ত শরীরে সেই সাধুর সাথে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। একটা ফাঁকা মাঠের মধ্যে একটা ছোট্ট ঝুপড়ির সামনে গিয়ে আমরা দাঁড়ালাম। সাধু সেই ঝুপড়ির ভেতর ঢুকে সেখান থেকে একটা মাটির সরাই করে জল নিয়ে এসে আমায় বললেন, নে, এই জলটা খেয়ে নে, অনেকক্ষণ ধরে তো তেষ্টা পেয়েছে, জলটা খা, ভালো লাগবে, খা। সত্যি বলতে আমার তেষ্টা পেয়েছিল, কিন্তু এই অভাবনীয় ব্যাপারগুলোর মধ্যে খিদে তেষ্টা কিছু কি আর মনে থাকে? আমি জলটা হাতে নিয়ে মুখে ঢালতেই বুঝতে পারলাম এটা সামান্য কোনো জল নয়। জলটা খাওয়ার সাথে সাথেই আমার গোটা শরীরের ব্যথা যেন নিমেষের মধ্যে ভালো হয়ে গেল, আর আমার তেষ্টা তার সাথে সামান্য খিদেও যেন মিটে গেল। মনে হলো মুহূর্তের মধ্যে আমার শরীরে একটা নতুন শক্তি ফিরে এসেছে। তারপর জলের পাত্রটা ফেরত দিয়ে বললাম, আপনি কে ঠাকুরমশাই? আর আপনি এই কাকের দলকে অত সহজে তাড়িয়ে দিলেন কি করে? সাধু মাটির সরণ নিয়ে কুটিরের দিকে এগোতে শুরু করেছিলেন।
আমার কথায় থমকে দাঁড়িয়ে পিছনের দিকে না তাকিয়েই বললেন, ওরে, তোকে যে রক্ষা করার সে করেছে, আমি কিছুই করিনি। আমি শুধু মাধ্যম রে, মাধ্যম। যার কাজ করার সে নিজে কিন্তু করে না, অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়, বুঝলি? সে তো আর সব জায়গায় থাকতে পারে না, তাই এই পন্থা। চল চল। আমি তার কথা কিছুই বুঝতে পারছিলাম না, তবে তার কথায় সেই জলটা খাওয়ার জন্য শরীর বেশ ভালো লাগছিল। তাই সাধুর সাথে হাঁটতে হাঁটতে তার কুটিরের কাছে গিয়ে দেখলাম সাধু গাছের তলায় বসে পড়েছে। চারপাশে অন্ধকার ভরে আছে। সেই সাধুর মুখ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি তার মুখে সামান্য দাড়ি গোঁফের জঙ্গল। তার মাথার লম্বা চুল পিছনের দিকে এসে নেমেছে, আর সাধুর গা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ ভেসে আসছে। বেশ কিছুক্ষণ ওইভাবে থাকার পর সাধু বললেন, তোর মনে অনেক দিন ধরেই প্রশ্ন রয়েছে রে, ওই কাকটা তোকে কেন আক্রমণ করছে বারবার। তোর মনে আছে তোদের গ্রামে সেই মাঠের মধ্যে কাকটা যখন প্রথম তোকে আক্রমণ করেছিল? তারপর সেই কাকটার কি হয়েছিল মনে আছে? কথাটা শুনেই আমার যেন হঠাৎ করেই মনে পড়ে গেল সেই আমাদের গ্রামের মাঠে কাকটা আমায় আক্রমণ করে মাঠের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় মনে হয়েছিল হঠাৎ কি যেন তাকে একটা ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিল। সেই কথাটা সাধুকে বলতেই তিনি হেসে উঠে বললেন, তুই সাধারণ কোনো মানুষ নোস রে। তুই নিজেই জানিস না তুই আসলে কে। অনেক কিছুই অজানা রয়েছে, আস্তে আস্তে সবই জানতে পারবি। তবে অনেক কিছুই অজানা থেকে যাবে। তবে মনে রাখিস, তোর চরম বিপদের মুহূর্তে তোকে রক্ষা করার জন্য ওরা আসবে। ওরা সব সময় তোর উপরে লক্ষ্য রেখে চলেছে। তবে মাঝে মাঝে সামান্য ব্যাঘাত ঘটে, যেমনটা আজ হয়েছিল। আসলে সব তিথি সবসময় তো সঠিক হয় না, আর সেক্ষেত্রে মাঝে মাঝে হিসেবের গন্ডগোল হয়ে যায়। সব কিছু হিসেব করা থাকে, বুঝলি? সব কিছু আগে থেকেই হিসেব করা থাকে। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু সেই সাধু যা বলে চলেছিল তা বোধহয় ভালোই বলছিল। এমন একটা ভাব আমার মনের মধ্যে উদয় হচ্ছিল, তাই আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। সাধু এরপরে বেশ কিছুক্ষণ কোনো কথা বললেন না, চুপ করে আমার পাশে বসে রইলেন। আমিও তার পাশে বসে রইলাম। চুপ করে রইলাম কারণ কি বলবো আমি তা নিজেই জানি না। এক সময় সেই সাধু বললেন, তোর দীক্ষার সময় হয়ে আসছে রে। একবার দীক্ষা হয়ে গেলে তারপর কিছু ক্ষমতা তুই পাবি, তখন আর এসব হবে না। বড় বিপদে পড়ে গেছিলি না? খুব ভয় পেয়েছিলি না? নিজের বয়ের কথা বলতে কোন মানুষই বা ভালোবাসে, কিন্তু সেই সাধু পাশে থাকায় আমার যেন সাহস ফিরে এসেছিল। কেমন যেন মনে হয়েছিল এর কাছে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। তাই আস্তে আস্তে বললাম, হ্যাঁ, ভয় তো সামান্য পেয়েছিলাম। এতগুলো কাক একসাথে আমার দিকে ছুটে আসছে, তারপরে একটা জীবন্ত মরা আমার পিছু নিয়েছে, ভয় পাবো না? আমি তো ভেবেছিলাম এই শেষ হয়ে গেল সব। সাধু আবার হেসে উঠলেন। সেই হাসির মধ্যে একটা বড় মিষ্টি ভাব মিশে রয়েছে। আমার মুখেও হাসি দেখা দিল। আমার মনে জমে থাকা বাকি ভয়টুকু কোথাও যেন উড়ে গেছে। এর মধ্যে বড় ভালো লাগছিল তার পাশে বসে থাকতে। মনে হচ্ছিল একটা অন্ধকার কালো রাতে আমরা বসে নেই, আমরা বসে রয়েছি একটা রৌদ্রোজ্জ্বল সূর্যের আলোর নিচে। আমাদের চারপাশে কোথাও যেন সামান্য সুন্দর গন্ধ ভেসে আসছে। চারপাশের মাঠের মধ্যে ফুলের বাগান, আর সেই বাগানের মধ্যে দিয়ে একটা মৃদু মন্দ বাতাস আমার গায়ে এসে লাগছে। বড় ভালো লাগছিল। আর ভালো লাগতে লাগতেই আমি এক সময় বুঝতে পারছিলাম আমার দু চোখ জড়িয়ে ঘুম নেমে এসেছে। সাধু আমার পাশে বসে আরো অনেক কিছুই বলে চলেছিল,
কিন্তু তার সব কিছু আমার কানে ভালোভাবে আসছিল না। আমি স্পষ্ট বুঝতেও পারছিলাম না সব কিছু। বারবার মনে হচ্ছিল যেন সেই সাধু অনেক দূর থেকে আমায় কিছু বলে চলেছে, আর আমি সেই কথাগুলো বড্ড আস্তে আস্তে শুনতে পাচ্ছি। আমি যে উঠে সে কথাটা সাধুকে জানাবো তার কোনো শক্তি আমার মধ্যে ছিল না। একটা প্রচণ্ড ভালো লাগা আমায় চারপাশ থেকে ঘিরে ধরেছিল, আর তার জন্য আমার চোখ বুজে এলো বুঝতে পারছিলাম, কিংবা জেগে থাকার কোনো চেষ্টা করার ইচ্ছেও হচ্ছিল না। একসময় সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম পূব আকাশে সূর্য উঠতে শুরু করবে আর একটু পরে। আকাশের গায়ে সামান্য লাল হয়ে আছে। পাশে সাধুর দিকে তাকাতেই দেখতে পেলাম সাধু কোথাও নেই। একটু দূরে দেখতে পেলাম তিনি হেঁটে চলে যাচ্ছেন। সাধু একবার আমার দিকে ঘুরে তাকালো, কিন্তু আমার চোখ ঘুমে জড়িয়ে থাকার জন্য আমি তার মুখটা ভালোভাবে দেখতে পেলাম না। তবে এটা দেখতে পেয়েছিলাম সাধু তার ডান হাত তুলে আমার দিকে যেন আশীর্বাদের ভঙ্গি করলেন, আর ঠিক সেই সময় আমার চোখ বুজে এলো। যখন ঘুম ভাগলো দেখি আমি সেই গাছের তলায় বসে রয়েছি। আসলে সেই সাধু আমায় যে কুটিরের কাছে নিয়ে গেছিল সেই গাছের তলায় কিন্তু নয়। আমি বসে রয়েছি সেই গাছের তলায় যে গাছের তলায় কাকটা এসে আমায় আক্রমণ করেছিল। আমি ঘুম ভাঙতে উঠে বসে প্রথমে চারিদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। আমার মনে হলো গোটা ব্যাপারটা কি তাহলে আমি স্বপ্ন দেখছিলাম? এটা একটা স্বপ্ন? তাহলে কি সারা রাত ধরে আমায় এভাবে? কথাটা ভেবে মনকে সান্ত্বনা দিতে যাব, ঠিক সেই সময় হঠাৎ করেই একটা ব্যাপার চোখে পড়তে আমি আবার চমকে উঠলাম। আমি দেখতে পেলাম আমার গাছের তলায় একপাশে একটা কাকের পালক পড়ে আছে। তবে অতি সাধারণ কাকের পালক কখনো এত বড় হতে পারে না। আর সেই কাকের পালকটা দেখতে পেতেই আমি বুঝতে পারলাম এই পালকটা সেই কাকের। তোমরা কখনো কাকের পালক দেখেছ? কিন্তু কাকের পালক দেখবে পুরোপুরি কালো হয় না, কোথাও না কোথাও সামান্য সাদা কিংবা হালকা থাকে। তবে কাকের পালকটা আগা থেকে মাথা পর্যন্ত সমস্তটা যেন কুচকুচে কালো। আমার আর সেখানে বসে থাকার সাহস হলো না। আমি গাছের তলা থেকে উঠে গ্রামের ভিতর দিয়ে ঢুকতেই আরও একটা ব্যাপার দেখে আশ্চর্য হলাম। কাল রাতে এই গ্রামের মধ্যে দৌড়তে দৌড়তে ঠিক যেমন দেখতে পেয়েছিলাম, গোটা গ্রামটা একটা শ্মশানের মতো মৃত্যুপুরী হয়ে দাঁড়িয়ে আছে, গোটা গ্রামটা আসলেই তেমন। আমার মনে কেমন যেন একটা সন্দেহ দানা বাঁধছিল। তাই আমি রাতের বেলা ঠিক যে পথে গিয়েছিলাম সেই পথেই যাওয়ার চেষ্টা করলাম। তারপর সেই সাধু আমায় সেখান থেকে যেখানে নিয়ে গেছিল ঠিক সেইখানে গিয়ে দাঁড়াতেই এই দিনের আলোতে আমার গোটা শরীর আরও একবার কেঁপে উঠল। আমি এখন এসে দাঁড়িয়েছি ঠিক সেই গাছের তলায় যেখানে সেই সাধুর সাথে বসে কথা বলছিলাম। তার সেই কুটির এখন আমার সামনে। কুটিরের ভিতরে ঢুকে আমি সেই মাটির সরা দেখতে পেলাম, যে সরায় আমায় সাধু জল খেতে দিয়েছিলেন। কিন্তু কোন অদ্ভুত উপায় সেদিন ভোরবেলায় এই গাছের তলায় ঘুমিয়ে পড়ে আমি সেই প্রথম গাছের তলায় ফিরে গেছিলাম তা আমি বুঝতে পারিনি। পরবর্তী জীবনে অনেক সাধু সঙ্গের কাছে আমি আমার এই কথা বলেছিলাম। তাদের মধ্যে কেউ কেউ বলেছিল বোধহয় আমার সাথে সেই কাকের অর্থাৎ কোনো একটা অশুভ শক্তির কোনো একটা সম্পর্ক ছিল, আর সেই কারণে সে প্রতিশোধ নেওয়ার জন্য কয়েকবার আমার কাছে এসেছিল। তবে সেই সাধু কিংবা অন্য কোনো একটা শক্তি আমায় বারবার বাঁচিয়ে দিয়ে গেছে। তবে আসলে কি হয়েছিল তা আমি নিজেও কখনো বুঝতে পারিনি। তোমরাও বুঝতে পারবে কিনা তা আমি জানি না।